বন্ধুরা, আজকে আমরা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের যে টাইট্রেশন কার্ভ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা একটি কার্ভ এঁকে নেই। কার্ভটি তো এই পাশ দিয়ে আমাদের পিএইচ থাকবে। পিএইচ এখানে 14 ধরে নিলাম, এখানে 3, নিচের দিকে পিএইচ কম, তো উপরের দিকে পিএইচ এটা ক্ষারীয় অংশ, উপরের দিকে ক্ষারীয় অংশ, উপরের দিকে বেস লাইন বেস, নিচের দিকে অ্যাসিড। যেহেতু 3 অ্যাসিডের 3 দিকে অ্যাসিড। তো এখন এখানে থাকবে আমাদের অ্যামাউন্ট অফ টাইট্রেন্ট। টাইট্রেন্ট কি? টাইট্রেন্ট হলো যে আমরা বিক্রিয়া করার ক্ষেত্রে যে ব্যবহার করি বুরেটে যেই দ্রবণটা আমরা নিব সেটাই হলো টাইট্রেন্ট। ধরলাম এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, আর ফোটায় ফোটায় নিয়েছি আমরা বিকারে HCl। HCl এর কতটুকু নিয়েছি সেটাও আমরা ধরে নিলাম যে অ্যারাউন্ড 30 ml। তো এখন যদি বিক্রিয়া হয় সেক্ষেত্রে কি হবে? বিক্রিয়া যখন শুরু হবে আমাদের এখানে যে হাইড্রোজেন আয়ন রয়েছে HCl এ আমাদের হাইড্রোজেন আয়ন থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড। যে কী হবে বিক্রিয়াটা? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর যে বিক্রিয়াটা হবে খুব সহজ বিক্রিয়া। এখানে আমরা পাবো সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এই যে সোডিয়াম ক্লোরাইড এবং পানি পাবো সলিউশনের এখানে, এই সলিউশনে আমরা সোডিয়াম ক্লোরাইডকে আয়নিত অবস্থায় পাবো, মানে সেখানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এইভাবে থাকবে, আর এটা তো বাকিটা পানি হয়েই থাকবে। এই এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি ঘটে? বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন এখানে বিক্রিয়া হচ্ছে তখন যে বিক্রিয়ায় উৎপন্ন যে হাইড্রোক্সাইড আয়ন, প্রতিবার হাইড্রোক্সাইড আয়ন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করবে, হাইড্রোক্সাইড আয়ন বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। তো আলটিমেটলি এখানে হাইড্রোজেন আয়ন আমাদের পরিমাণ কমতে থাকবে। এই জিনিসটা খুবই সিম্পল এবং সহজ বোঝার জন্য, যে আমাদের যতবার হাইড্রোক্সাইড আয়ন আসবে হাইড্রোজেন আয়ন কমতে থাকবে। তাহলে এই জিনিসটা আমরা কনসেপ্টটা একটু মাথায় রাখি যে আমাদের হাইড্রোজেন আয়ন কমছে ধীরে ধীরে। তাহলে এক্ষেত্রে যে গ্রাফটা হবে, এখন আমরা গ্রাফটা বোঝার চেষ্টা করব। তো হাইড্রোজেন আয়ন যখন আমাদের কমবে, আমরা জানি পিএইচ সমান সমান কী হয়? পিএইচ সমান সমান হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। সো এখন যদি আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমতে থাকে তাহলে পিএইচটা বাড়তে থাকবে। সিম্পল। তাহলে আমরা এখন দেখব যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, যেহেতু অ্যাসিড, এটার এখানে অ্যাসিডে তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে তখন পিএইচের মাত্রা বাড়তে থাকবে। তো এইভাবে একটি কার্ভ আমরা এক্সপেরিমেন্টালি পেয়ে থাকি। তো এখানে আমরা দেখছি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এই বিন্দুতে, প্রতিটা বিন্দুতে ধীরে ধীরে কমে যাচ্ছে, এখানে কমছে, আর ওদিক দিয়ে পিএইচ কিন্তু আস্তে আস্তে আমরা বাড়ছে, পিএইচ বাড়তে আসছে, এই যে এখানে আস্তে আস্তে পিএইচ বাড়ছে। তো এরকম একটা কার্ভ পাওয়া যায়। এই কার্ভের ঠিক মাঝামাঝি অবস্থানে, মোটামুটি ধরে নিচ্ছি এখানে ঠিক মাঝামাঝি অবস্থানে একটি বিন্দু পাওয়া যাবে, সেটাকে আমরা প্রশমন বিন্দু বলি বা ইকুইভ্যালেন্ট পয়েন্ট বলি। সো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ইকুইভ্যালেন্ট পয়েন্টটা থাকবে ঠিক পিএইচ 7 যেখানে নির্দেশ করবে, ঠিক সেই বরাবর ইকুইভ্যালেন্ট পয়েন্ট এসে পৌঁছাবে। আমরা যেখানে ছিলাম যে পিএইচ বাড়ছে, হাইড্রোজেন আয়ন ধীরে ধীরে কমছে। কীভাবে কমছে? হাইড্রোক্সাইড আয়ন হাইড্রোজেন আয়নকে খেয়ে ফেলছে বা নিঃশেষ করে ফেলছে, যার দরুন হাইড্রোজেন আয়ন কমছে, পিএইচ বাড়ছে। তো কিভাবে আমাদের এখানে দ্রবণে কি হয়, যে এখানে একটা রেখা ধরি। তো যখন 28 থেকে 29 ml এর মতো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা দ্রবণে দিয়ে ফেলি তখন খুব দ্রুত পিএইচটা চেঞ্জ হবে। এই যে খুব দ্রুত এখান থেকে পিএইচটা এখানে আসবে এবং খুব দ্রুত এখানে চেঞ্জ হয়ে যাবে পিএইচটা। পিএইচটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। যেমন 28-29 ml এখানে যদি থাকে তাহলে খুব দ্রুতই এটা পিএইচটা চেঞ্জ হয়ে যায়, এখানে চলে আসে, পিএইচটা চেঞ্জ হয়ে এখানে চলে আসে। এই পয়েন্টে আমরা বলেছিলাম যে ইকুইভ্যালেন্ট
পয়েন্ট সংক্ষেপে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা অর্জন করে। তো ইকুইভ্যালেন্ট পয়েন্টে কী হয়? ইকুইভ্যালেন্ট পয়েন্টে যে আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে এদের সবার মোল সংখ্যা সমান হয়ে যায়। মোল সংখ্যা সমান হয়ে গেলে Na Nb দুইটার মোল সংখ্যা সমান। এটার মোল সংখ্যা সমান হয়ে গেলে আমরা মোল সংখ্যার সূত্র থেকে জানি VaSa আর VbSb। তাহলে এখানে দেখা গেল যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 30 ml সেটা আমাদের জানা, Va জানা। সোডিয়াম হাইড্রোক্সাইডের Sb আমাদের জানা থাকবে, সেটা আমাদের জানা। কত ml লেগেছে এখানে আমরা আইডেন্টিফাই করেছি অ্যারাউন্ড 30 ml, সেটা আমরা জানা। তো এখান থেকে আমরা ইজিলি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে পারি। তাহলে নির্দেশকের কাজ কি? নির্দেশকটা যে ইকুইভ্যালেন্ট পয়েন্ট আসছে, এই যে ইকুইভ্যালেন্ট পয়েন্ট এখানে ছিল, এই ইকুইভ্যালেন্ট পয়েন্টে নির্দেশকটা কালার চেঞ্জ করবে। অর্থাৎ সর্বাধিক পিএইচ যে বিন্দুতে পরিবর্তন হয়, পিএইচে তো পরিবর্তন হচ্ছে এখানে, কিন্তু এখান থেকে এতটুকু অংশে পিএইচটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে এবং দ্রুত। তো প্রশমন এরিয়া বলা হয়, প্রশমন এরিয়া। তো এই প্রশমন এরিয়াতে প্রশমন বিন্দু আছে, প্রশমন বিন্দুতেই নির্দেশক বর্ণ পরিবর্তন করবে। এই প্রশমন এরিয়াতে প্রশমন বিন্দুতে নির্দেশক বর্ণ পরিবর্তন করে প্রকাশ করবে যে দুটি বিক্রিয়া HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোপুরি প্রশমিত হয়েছে এই বিন্দুতে, এই বিন্দুতে পুরোপুরি প্রশমিত হয়েছে, সেটাই প্রকাশ করবে। পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইড আরও যুক্ত করলে দ্রবণে আর কোনো হাইড্রোজেন আয়ন থাকবে না, সেক্ষেত্রে কার্ভটি আরও কিছুক্ষণ উপরে উঠবে, একটা সময় আর উপরে উঠবে না, বাড়তে শুরু করবে, কমতে শুরু করবে, কারণ দ্রবণের যে পরিমাণ OH ছিল সেই পরিমাণ ধারণ ক্ষমতা হয়ে যায়। তখন আর OH দিলেও সেটা আর বাড়ে না, একটা কনস্ট্যান্ট চলে যায়। এতটুকুই ছিল এই আলোচনায়। ধন্যবাদ।